আসসালামু আলাইকুম। বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের পেঁপে সম্পর্কে জানাবো। পেঁপে একটি পুষ্টি সমৃদ্ধ ফল। পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এর মতো উপাদান। পেঁপে কাঁচা ও পাকা উভয়ই খাওয়া যায়। পেঁপে চাষ করে যে কোনো মানুষ নিজের চাহিদা পূরণ করতে পারে অথবা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে অর্থনৈতিক লাভবান হতে পারে। আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চাইলে রোগমুক্ত বাগান থেকে বীজ সংগ্রহ করতে হবে, যাতে ভালো চারা পাওয়া যায়, অথবা ভালো চারা নির্বাচন করতে হবে। পেঁপে চাষ করতে উঁচু ও ছায়ামুক্ত স্থান নির্বাচন করতে হবে। চারা রোপণ করার আগে জৈব সার ও ছত্রাকনাশক দিয়ে মাদা তৈরি করতে হবে। মাদা তৈরির 7 থেকে 10 দিন পরে চারা রোপণ করতে হবে। সাধারণত পেঁপেতে গোড়া পচা রোগ দেখা যায়। পেঁপে গাছ সাধারণত 2 প্রকার হয়ে থাকে: 1 স্ত্রী পেঁপে গাছ, 2 পুরুষ পেঁপে গাছ। পেঁপে স্ত্রী গাছে পাওয়া যায় এবং পুরুষ গাছে পেঁপে পাওয়া যায় না। পুরুষ গাছে শুধু ফুল হয়ে থাকে। এ থেকে একজন কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই জন্য চারা নির্বাচন খুব জটিল কাজ। এছাড়া রয়েছে ঢলে পড়া রোগ, ভাইরাসজনিত পাতা কুঁচকানো রোগ, মিলিবাগ, পোকার আক্রমণ। সবজির বাজারগুলোতে পেঁপের অনেক চাহিদা রয়েছে, যা কৃষকের অর্থনৈতিক সফলতা পেতে সাহায্য করে। সাধারণত কাঁচা পেঁপে প্রতি কেজি সর্বনিম্ন 30 থেকে 40 টাকা হয়ে থাকে। তাই আমরা বলতে পারি পেঁপে একটি লাভজনক ফসল। কিন্তু পেঁপে চাষাবাদ করতে হলে অভিজ্ঞ কৃষকের সাথে পরামর্শ নিয়ে চাষাবাদ করতে পারেন। প্রবাসী ফেরত এমন একজন সফল বাণিজ্যিক পেঁপে চাষী সুমন ভাই 3 বছরে পেঁপে চাষ করে অধিক সফলতা অর্জন করেছে। এখন তিনি পেঁপে চাষ করে নিজে অর্থনৈতিক লাভবান হয়ে 3 থেকে 4 জন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এখন তিনি নিজে বীজ থেকে চারা তৈরি করে এবং চারা বাজারজাত করে। অনেকেই তার কাছ থেকে চারা নিয়ে পেঁপে চাষে সফলতা পেয়েছে। তিনি পেঁপে চারার বিক্রির সাথে চাষাবাদের সঠিক পদ্ধতি ও প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি পেঁপে চাষ করে বিভিন্ন পুরস্কার পেয়েছে। তো সুমন ভাইয়ের কাছ থেকে জানবো পেঁপে চাষে কিভাবে উদ্যোক্তা হলেন এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পেঁপে চাষের সঠিক নিয়ম, রোগবালাই দমন ও তার সফলতার গল্প। তাহলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাক। আমার নাম আবু বকর সিদ্দিক সুমন, বাবুগঞ্জ উপজেলা বাইলাখালী গ্রামের বরিশাল বিভাগের আমার বাড়ি। আমি মূলত অ্যাকচুয়ালি বিদেশেই থাকতাম, প্রবাসী আমার জীবনটা কাটছে। কিন্তু আমি আফ্রিকা মহাদেশে থাকা অবস্থায় আমি মালায়ো নামে একটা জায়গা আছে, মালায়ো, ওইখানে আমি গিয়েছিলাম ব্যবসার পোষা বাড়ানোর জন্য। সেখানে গিয়ে আমি আবিষ্কার করলাম যে প্রতিটা ঘরের পাশে, কর্নারে, পিছনে, সামনে এক একটা ঘরের সাথে 10টা, 20টা, 50টা পেঁপে গাছ, এবং তারা এত সুন্দর পেঁপে হয়ে হয়েছে ওরা দেখার মতো। ওরার মধ্যে জিজ্ঞেস করলাম যে তোরা এই পেঁপে গাছ কোত্থেকে পালি এবং কিভাবে লাগাও, করো কি? ওরা বললো যে স্যার, আমরা তো গরিব মানুষ, আমাদের এক একটা সময় আসে যে সময়টা আমাদের খাদ্যের খুব অভাব হয়, কাজ থাকে না, তখন আমরা এই পেঁপে পেরে লবণ দিয়ে সেদ্ধ করে আমরা এটা জীবিকা নির্বাহ করি। এই জন্য আমাদের প্রত্যেকটা গরিব ঘরের সামনে দেখবেন পেঁপে। আমি ব্যাপারটা আমার ব্রেনে ক্যাচ করলো যে এই পেঁপে যদি আমি বাংলাদেশে করাতে পারি বা এই জাত দিয়ে করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ কৃষিতে আরো উন্নত করতে পারবে, এবং বিশেষ করে সবজির উপরে মানুষের যে একটা জোর আছে বর্তমানে, সেইটার ঘাটতিটা পূরণ করতে পারবে। সেই হিসাব করে আমি ওদের কাছে বললাম যে আমাকে এটা কোথায় পাবো এই জাতটা, বা কিভাবে করবো তুই বল। তাহলে ওরা ভাঙনা ভাঙা ইংলিশ দিয়ে যা বললো, তার অর্থ এইটাই যে তুই কৃষি মন্ত্রণালয়ে যা, সেই অফিসারদের কাছে যা, কৃষি উপসহকারীর কাছে যা, এই প্রশ্নকালে ওরা তোমাকে প্রশ্ন উত্তর দিবে। আমি গেলাম ওখানে, এই মালার কৃষি অফিসে। সেখান থেকে তারা ভালো সদুত্তর দিতে পারে নাই, খালি শুধু একটা বললো যে তুরস্কের একটা লোক আমাদের এখানে, তাদের বিরাট ফার্ম আছে, ওই ফার্মে যা। ওই ফার্মে গেলাম, তাদের সাথে আলাপ করলাম। আলাপ করার পর ওরা আমাকে কিছুটা ট্রেনিং দিল। ওরা বললো যে তুই সবচেয়ে পেপার গাছ যদি ভালো ট্রেনিং নিতে যাও, তাহলে সুয়াজিল্যান্ড যা। গেলাম সুয়াজিল্যান্ড থেকে পাঠাইলো মোজাম্বিক, সেখান থেকে জিম্বাবুয়ে। সর্বমোট 4টা দেশ আমি ট্রেনিং করছি, প্রায় 18 থেকে 20 দিন ট্রেনিং করার পরে আমি এইটা নিয়ে আসলাম বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের যে মাটি, বাংলাদেশের যে জলবায়ু, সে আবহাওয়ায় আমার পেঁপে গাছ আমি রোপণ করলাম, কিন্তু আমাদের দেশীয় জাত দিয়ে।
তারপর কিছু তাইওয়ানের জাত দিয়ে রেড লেডি, গ্রিন লেডি, টপ লেডি, ফার্স্ট লেডি, রেড কুইন, সুইট বল এইসব দিয়ে আমি করলাম, কিন্তু আমি তেমন বেশি লাভ করতে পারিনি। মোটামুটি যে লস হয়েছে তা না, মোটামুটি কিছু লাভ হয়েছে, কিন্তু ওটা আমার মানে যে ফিডব্যাক আসছে তাতে আমার হয় না। শেষে আমি আবার গেলাম আফ্রিকাতে, তাই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে ওরা কোত্থেকে বীজটা পায়। ওরা কখনো কেউ বলছে তামিলনাড়ু ইন্ডিয়াতে, কখনো বলছে ওয়েস্ট বেঙ্গল, কখনো বলছে যে আপনি 24 এটা পাবেন। যাই হোক, সেই হিসাব করে আমি ইন্ডিয়াতে খুঁজতে খুঁজতে কিন্তু আমি পাইনি। পরবর্তীতে আবার সেই আফ্রিকা মহাদেশের মাধ্যমেই আমি একজন লোক পেয়েছি, তার মাধ্যমে এই বিসিটা সংগ্রহ করছি। করার পর এই বিসিটা দিয়ে আমরা করা শুরু করেছি আছে 4 বছর। 1 বছর করছি দেশীয় জাত প্লাস তাইওয়ানের জাত দিয়ে, আর 4 বছর করি আমার ওই জাতটা দিয়ে। কিন্তু ওই জাতটা দিয়ে করার পর আমার পিছন তাকাইতে হয় না। এখান থেকে বিসিটা আনা শুরু করলাম, করার পরে আমি প্রথম বছরে আমি প্রায় 1.5 লক্ষ চারা আমি ডেলিভারি দিয়েছি, তারা সবাই সাকসেস। তারপরে গত বছর করছি 8 লক্ষ আমি সাকসেস, এবং যারা নিয়েছে তারা যে নিয়েছে 500 সে নিচ্ছে এখন 1000। এবছর প্রচুর অর্ডার, কিন্তু আমি রাজনীতির অস্থিরতার কারণে আমি বিসিটা সংগ্রহ করতে কষ্ট হয়েছে। এখন বিসি এসে গেছে, এখন আমার মোটামুটি আর বর্তমানে প্রায় 2 লাখ চারা হয়ে গেছে। আমার 8টা এজেন্ট আছে, আমি নিজে একা করি না, 8টা এজেন্ট দিয়ে আমি করাই আর বিক্রি করি, ওদেরকে পার্সেন্টেজ দেই। তাতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনার জাতটা যদি ভালো হয় এবং যদি আপনি একটু পরিচর্যা করেন, তাইলে আপনার আর পিছন তাকাইতে হবে না। কিন্তু যদি আপনার জাত যদি ভালো না হয়, আপনি যতই পরিচর্যা করেন না কেন, আপনার সফলতা মুখ দেখতে কষ্ট হবে। যেমন এই জাতটা নিয়ে করলে, এই জাতটার প্রধান বৈশিষ্ট্য এর কোনো ভাইরাস নেই। পেঁপে গাছের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা বুঝলাম ভাইরাস, ওই ভাইরাসটা এটা নেই, এবং মাকড়সা আক্রমণ করে কুলাতে পারে না। এবং এটা যদি একেবারে নর্মাল, এবছর আমার পেঁপে বিক্রি শেষ, এখন যা আছে মনে করেন আমার 1-1.5 মাস কেটে ফেলে দেন সব। আপনাদের দোয়ার বকতে এবছর 3বার বন্যা হয়েছে, সেই বন্যার পরও আমার মোটামুটি যা হয়েছে গত বছরের অর্ধেক, তাতেও আমি আলহামদুলিল্লাহ তারপরও খুব খুশি আমি, কারণ আমার প্রায় 4.5 থেকে 5 বিক্রি হয়ে গেছে। আর এখন যে আছে তাতে প্রায় 2-2.5 লক্ষ টাকার পেঁপে আছে। সব মিলিয়ে আমার প্রায় 7-8 লাখ টাকা হইতে পারে, এরকম একটা আশা করি। এই তবে পেঁপেটা একটা লাভজনক যদি ভালো জাতের হয়। এখন লাগাইলে আপনার 2 থেকে 2.5 মাসের ফল এসে যাবে। এরপরে শীতের সময় এটা স্থির থাকবে। শীতের সময় প্রত্যেকটা গাছ, বিশেষ করে পেঁপে গাছ, এটার ফলনটাও মানে স্টপ হয়ে যায় এবং গাছের গ্রোথটা কমে যায়, কিন্তু গাছের ম্যাচুরিটি বাড়ে। এই সুতরাং আপনার এখন যদি আমরা লাগান, তাহলে ধরে রাখেন এখন লাগাইলে শীত তো আরো 2 মাস বাকি আছে মোটামুটি পরিপূর্ণ শীত পড়তে, তাতে আমরা ধরেন আমরা 2.5 মাসে ফুল আসবে। আর যদি আর 15 দিন পর লাগান, তাহলে আপনার 3 মাস পর ফুল আসবে। যদি আরো 1 মাস পর লাগান, তাহলে আপনার 4 মাস লাগবে ফুল আসতে। ভালো সময় হয়েছে নর্থ বেঙ্গলের জন্য আরো 1 মাস আগে থেকে আরম্ভ হয়ে গেছে, আর আমাদের দেশের জন্য আরো 1 মাস পরে লাগান বেটার, যেহেতু আমাদের এটা ঝড় ঋতুর জায়গা। আর আপনার চিটাগাং থেকে লাগাইছে আপনার আরো আগে, কারণ এখানে একটা কথা আছে, নর্থ বেঙ্গল যখন আপনি লাগাবেন তখন ওটা আমাদের দেশের সাথে আগাম হবে। ওইটা আমাদের দেশে যখন পেঁপে লাগাই তখন ওখান থেকে পেঁপে আসে, সুতরাং ওরা ফলটা বেশি পায়। কিন্তু আগাম লাগাইলে ওটা নেগেটিভ একটা সাইড আছে, ফলনটা কিছুটা কম হয়। আর এক পরিপূর্ণ সময় হয়েছে আরো 1 মাস পরে, তখন ওটা শীতও পাবে, গ্রীষ্মও পাবে, এবং সে এই সময়টা লাগাইলে বেটার। কারণ বৃষ্টিটা পেঁপে গাছের জন্য বৃষ্টি না হইলে হয় না, কিন্তু বৃষ্টি অতিরিক্ত পছন্দই করে না। পেঁপে গাছের মেইন হয়েছে উপর দিয়ে গাছটা থাকবে। যেমন গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছ সালান, নিচের শিকড়গুলো পচে গেছে, দেখবেন আমার গাছের চেহারা কিন্তু গাছের মাথা কিন্তু চিকন হয়ে গেছে, তার মানে ওটার ভিতরে সে খাদ্য ঘাটতি আছে। আমার চারা নিতে হলে আমার কাছে ট্রেনিং নিতে হবে। আমি যে ধরনের ট্রেনিং দেই, আমি যে ধরনের বলি ওই ধরনের করতে হবে। যদি এর সাথে বেশি কিছু অতিরঞ্জিত করতে দেয়, তার কাছে চারা বিক্রি করি না, এটা সত্য কথা। কারণ এখানে আপনার পেঁপে গাছটা মানে শুধু সেন্সিটিভ না, টু মাছ সেন্সিটিভ। এটা আপনার পরিপূর্ণভাবে লাগাতে হলে যে গঠন প্রণালী দিয়ে দেবো আমি, ওই গঠন প্রণালীতে লাগাতে হবে। যেমন পেঁপে গাছটা আমার থিওরি, আমি যেভাবে ট্রেনিং পাইছি, বিদেশে ট্রেনিং পেয়েছি যেভাবে আর কি, আপনার প্রথম একটা মাদা তৈরি করতে হবে। কারণ হ্যাঁ, এক একটা পেঁপে গাছের, যেমন এই পেঁপে গাছটার পাতা ছোট, এটা 5.5 ফিটের পরপর লাগাতে পারবেন, এর চেয়ে বেশি ফাঁক দেওয়া ঠিক হবে না, তাহলে আগাছা জন্ম হবে। পাতা বড় হতো, যেমন তাইওয়ানের জাত বা আমাদের দেশি জাত, ওটা 6 ফুট পরপর লাগানো আছে, এটা 6 ইঞ্চি একটু করে দেবেন। এখানে ওই প্রথম আপনার জমিটা চাষ দেবেন, চাষ দিলে জমিতে যত চাষ দেবেন তত জমি উর্বর হয়। যদি সম্ভব হয় গোবর সার বা জৈব সার দিবেন, এতে মাটির অণু তৈরি হয় এবং খাদ্য হয়। এখন পেঁপে গাছটা যখন আপনি লাগাবেন, তখন 1 ফুট বা 1 ফুট গর্ত করবেন,
সেটাকে আমাদের চাষি কৃষকদের ভাষায় বলে মাদা। ওই মাদাটা 1 ফুট গভীর করবেন, উঠাবেন, উঠানোর পরে তারপর সেখানে আপনার জৈব সার দেবেন। গোবর সার দিলে 3 কেজি 4 কেজি। আর যদি আপনার রাসায়নিক সার দেন, আর যদি জৈব সার বাজার থেকে কেনেন সেটা দেবেন 1 কেজি। ভার্মিকম্পোস্ট দিলে 1 কেজি। তারপরে আপনার 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ এইটা দেবেন। আর 5 গ্রাম করে আপনার দানাদার কীটনাশক এইটা দেবেন। এটা দিয়ে ওই যে মাটিটা উঠাবেন, ওই মাটিটাতে মিক্স করে আপনার গর্তে রেখে দেবেন। জাস্ট 20 দিন যেদিনকার হবে তার আগে লাগাতে পারবেন না। 20 দিন একদিন আগেও লাগাতে পারবেন না। যদি আপনি 20 দিন আগে একদিন আগেও লাগাতে হয় তাহলে ওই মাদাটারে আবার উলট পালট করে মাটিটারে 2 বার 3 বার আপনার নেড়ে চেড়ে দেবেন, তাহলে ওটার গ্যাসটা চলে যাবে। তারপর আপনি লাগাবেন। তাও যদি 20 দিনের আগে লাগাতে হয়, 15 দিনের আগে তো লাগাতেই পারবেন না। একটা পেঁপে গাছের রুটটাকে একটা 2 মাস সেন্সিটিভ, একটা মানে খালি চোখে দেখা যায় না অনেক সময়। ওই রুটটা যদি আপনার স্মালিং থাকতে, সারের স্মালিং থাকতে যদি লাগান, ওই রুটটা পচে যাবে। আপনার পেঁপে গাছটা বেঁচে থাকবে, বড় হবে, ফলও হবে, কিন্তু গ্রোথ থাকবে না। পেঁপে গাছে ফল হবে অনেক কম। এই গেল একটা। এরপরে আপনি লাগাবার পরপর 15 দিন পর থেকে আপনার শুরু করবেন সার দেওয়া। যেখানে আপনার সবাই দেন 100 গ্রাম, সেখানে দেবেন এখানে 20 গ্রাম, কিন্তু সারটা দিতেই থাকবেন। জাস্ট 15 দিন পর পর সার দিতে হবে। আপনি একদিন রেডি করতে পারবেন না। প্রথম দেবেন আপনার ড্যাপ, তারপরে টিএসপি, তারপরে আপনার দেবেন এমওপি, তারপর দেবেন হিউম্যান ক্রিস্টাল, বিভিন্ন সার চেঞ্জ করে দেবেন। আজকে ড্যাপ দেবেন, 3 বারের পর যাই আবার 3 কিস্তি দেওয়ার পর আবার ড্যাপ দেবেন। এক সার যদি বারবার দেন মাটিতে গ্রাম আপনার করবে না। প্যারাসিটামল ডেলি খাইলে আপনার মাথা ব্যথা ঠিক হবে না, আরো মাথা ব্যথা বাড়বে। সুতরাং সারটা চেঞ্জ করে দেবেন, এগুলো প্রথম থিংস। আর আপনার মাটির খাদ্য, মাটিতে কি অণু আছে, খাদ্য আছে, সেটা আপনি মাঝে মাঝে বুঝতে পারবেন। ও গাছের চেহারার দিকে, মাথার দিকে তাকাইলে বুঝবে, গাছের গোড়ার দিকে তাকাই বুঝতে পারবেন না। গাছের মাথাটায় তাকাবেন, যেমন মাথাটা কি পরিস্থিতি আছে। দেখবেন একটা বাচ্চা হাঁটতে গেলে তার গেটের দিকে তাকাই করে না, এটা মর্দানা, এটা বেড়া হয়ে যায়। এই সুতরাং সেই হিসাব করে আপনারা সার দেবেন। সার আপনি একবার 100 গ্রাম দিলেন, আর 2 মাস ওটা দাঁড়েও থাকবেন না, পর আবার দেবেন। ওই সার দেওয়ার কি কার্যক্ষমতা বাড়তে বাড়তে ওটার রোগ বাইরে যাবে, ওটা আর করতে পারবে না। এই জিনিসটা ইম্পর্টেন্ট থিং। আর যত নার্সিং করবেন তত গাছ ভালো হবে। এখানে তো বড় অপেক্ষা রাখেন না। আপনি লাগানোর পর শুধু সার দেবেন তাও না। এই দেখেন আমি এই যে কুমার গাছ লাগাইছি, এখন কত 12 পাতা 13 পাতা হয়েছে, অথচ 2 বার কিন্তু আবার এখানে খুঁজে দিছি, সার দিছি। আজকে পানির দরকার নাই, আজকে আমি পানি দিচ্ছি, কারণ আমি জানি গতকালকে শুকনো গেছে, আজকে পানি দিলে ওই সারটা গ্রহণ করবে। এইসব করে একটা বাচ্চা যখন কথা বলতে পারে না, তাকে আপনার নিজের মতো করে মা কিন্তু ঠিকই খাওয়ায়, ঠিকই বড় হয়, ঠিকই বাচ্চা তেজিস হয়। আপনারও কিন্তু এটা কথা বলতে পারে না, কিন্তু এটা শিশুর মতো পালতে হবে। দেখবেন আপনি কামিয়াব হবেনি, এটা আমার বিশ্বাস। কারণ লাইফ ইজ দ্য ম্যাথমেটিক্স অ্যান্ড এগ্রিকালচার অলসো ম্যাথমেটিক্স। এগ্রিকালচার যদি আপনি অঙ্কের থেকে আপনি কম পাবেন, আপনি কোনো গেইনে হতে পারবেন না। রোগ বালাই বলতে আবার এই পেঁপে গাছটায় কোনো রোগ নেই বললেই চলে, কিন্তু বাংলাদেশের ব্যাপার তো, সেখানে বিভিন্ন ফসল যখন আপনি পাশে হওয়ান, সেখান থেকে বিভিন্ন ফসলের ছিটে ছুটা রোগ আসতে পারে। সেক্ষেত্রে পেঁপে গাছে সাদামাছি আর মাকড়সায় মাকড়ে আপনাদের রোগ বহন করে আনে। সেই ক্ষেত্রে আপনারা ওই দুইটা দমন করার জন্য 20 দিন বা 25 দিন পর পর একটু স্প্রে করবেন শুধু। যেমন মনে করেন আপনার সেন্সেন্টার ভার্টিম্যাক্স আছে, অন্য গ্রুপে আবার কিলমেট প্লাস, দারবাহার, তার বিভিন্ন মেডিসিন আছে, কীটনাশক, ওইটা দেবেন। ওইটা দেওয়ার পর দিন ওই ছত্রাকনাশক একটা ওষুধ দিতেই পারেন। মানে যেদিনকার পয়জন দিন বীজ দেবেন, তারপর দিন ওই ওষুধটা দেবেন, সেটা ছত্রাকনাশক প্লাস ভিটামিন এইটা দিবেন। দেখবেন ক্যালসিয়াম, দেখবেন গাছ সতেজ হয়ে উঠবে। গাছ একেবারে সম্পূর্ণ আপনাদের হাতে, পরিচর্যা ঠিক মতো করেন, পরিচর্যা হতে হবে। বুঝতে পারছি? আপনার জীবনে সত্যি যাই না, একটা কুমার গাছে একটা বোট দিয়ে 2টা কুমার হইতে, কিন্তু আমারটা হয়েছে, এবং একটা না, সাথে সাথে কুমার গাছে 2টা করে হয়েছে। সুতরাং এটা হলে সম্পূর্ণ পরিচর্যার উপরে। আপনি এই জন্যই আমাদের দেশে উচিত, গভর্নমেন্টকে আমি সবসময় এই বার্তা দেই যে এরা বড় বড় অফিসারদেরকে, মন্ত্রী মিনিস্টারদেরকে, সচিবদেরকে বিদেশে না পাঠাইয়া আমরা সাধারণ কৃষকদেরকে একটা গ্রাম ভিত্তিক একজন দলনেতা হিসাবে আমরা কৃষকদেরকে বিদেশে পাঠানো উচিত। তারা দেখে আসুন। কারণ আমি সামান্য জিনিস আমার জীবনে কিন্তু ম্যাসেজ করি না। আমি ছিলাম বিদেশে 37 বছর, বিদেশ থাকার পর একটা লাইফে কি থাকে, সেই আমি এখন আমাকে 12,000 টাকা দেয় একটা সেমিনারে গেলে। আমি যে পরামর্শগুলো দেই মোটামুটি কৃষকরা গ্রহণ করে। কিন্তু বাংলাদেশের এক এক রকমের এক এক ডিস্ট্রিক্ট, এক এক রকমের এক একটা বিভাগ, এক এক রকমের এক একজন মাটি, এবং মানুষের চিটাঙে যে অ্যাডভাইসটা দেবো সেটা এখানে হবে না।
আবার রংপুরে যেটা দেবেন সেটা কিন্তু এইখানে হবে না। রংপুরের যে ফসল নয় এইখানে সেটা হইতে অনেক কষ্ট হবে। এগুলো মাথায় রেখে কথা বলতে হবে। শুনলে খুশি হবেন, গভর্নমেন্টের হর্টিকালচারগুলো আমি টিচিং দিই, সেখান থেকে আমাকে পয়সা দেয়। আমি যখন এইটা খামারটা করছি তখন আমার কাছে পয়সা ছিল না, আমি বলতে গেলে খালি হাতে করছি। আবার এই গেটটা কাটতে লাগবে 85,000 টাকা বেকু দিয়া, তারপরেরটা লাগবে 46,000 টাকা, এই আমার লাগছে। আর আমি রাত দিন পরিশ্রম করে মাটি যেটা বদলা দিয়ে করতে হবে সেটা আমি নিজে করছি, যেটা লেবার দিয়ে মাটির টাকাই সমান করতে হবে সেটা আমি নিজে সারা রাত থেকে করছি। এতে আমার কম গেছে। এখন আপনি চাষ করবেন, আপনি যদি লেবার বেশি লন আপনার খরচা বেশি হবে, লেবার কম নেবেন। কারণ আপনার একটা কথা মনে রাখবেন, আপনার কাজ শুধু আপনাকেই বহন করতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। আপনার 1000 বিঘা জমি দিয়া সবাই সাকসেস হইতে পারবে। কিছুক্ষণ আগে বলছিলেন যে পেঁপে ব্যবসা, তার 1 একর জমি, তার 250 বিঘা জমি, বেশি না, 250 বিঘা জমি তার। সেই জমি দিয়ে কোন 4-5টা সেট করছে, সে 4 পদে সে কাজ করে। তার কাছে গেছিলাম, তার কাছে আমি অনুরোধ করছিলাম, কিন্তু আমাকে সে 10 মিনিট টিচিং দেয় নাই। কিন্তু আমি সেদিকে প্রতিজ্ঞা করছি যে আমি এর কাছে যাব না, আমি নিজে আমার কাছে আসবেন না। কিন্তু আপনার তো দোয়ার বরকতে পেঁপে ব্যবসা আমার কাছে টেলিফোন করছে, ওটা বললে লাভ নাই। এবং আল্লাহর মতে ভালো আছি আমি। 1000 বিঘা জমি দিয়ে যদি না করে, যদি আপনার 1 বিঘা জমি দিয়ে যদি সেই সমপরিমাণে করতে পারেন, তখনই সে পুরস্কারটা পায়। আজকে আমরা এই জাতিসংঘ পুরস্কার দামছে শুধু আমি অল্প জমি দিয়ে করতে পারছি। খুবই খুশি হবেন, 3 তারিখে যাবো ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী পুরস্কার আনতে। সেই পুরস্কারটা দেশে ইন্ডিয়াতে অনেক লোক আছে, অনেক কৃষক আছে, ভালো ভালো কৃষক, আমার মতো সমান হাজার উপরে আছে, কিন্তু আমি পুরস্কারটা পাইছি। 3 তারিখে যাচ্ছি, 4 তারিখ 4:16 আমার ফেলাই, সম্পূর্ণ গভর্নমেন্টের, এবং আমাকে পকেট মানিও দেবে কিছু, যে আমি যেন কিছু বাজার করে আসতে পারি। পেঁপের সাথে অন্য ফসল করতে হবে, সাথী ফসল না হলে আপনার দাঁড়াতে কষ্ট হবে। আপনার ফার্স্ট পিরিয়ড অফ দ্য পাপাই, আর পেঁপেটা আপনার জন্য প্রথম, ওইটার ক্ষতি যেন না হয় এমন কিছু করতে পারবেন। যেমন আপনি পেঁপে দেওয়ার পরে যখন পেঁপে গাছের যখন আপনার পাতা বড় না হয় এক পর্যন্ত, ইচ্ছে করলে আপনি মরিচ দিতে পারেন, ইচ্ছে করলে আপনি মিষ্টি কুমড়া দেবেন, মিষ্টি কুমড়া লংজিভিটি 3 মাস দিতে পারেন। 3 মাসে পেঁপে গাছটা ফল আসবে না, এতটুকু হবে। ওইটি ফেলে দিলেন, আপনার ট্রিটমেন্ট করলেন, আপনার পেঁপে গাছ উঠে যাবে। কিছু অন্য কিছু লতা কৃষি করতে পারেন, যেটা আপনি জানেন। আমারটা হিসেব করে দেখেন, আমার কিন্তু পারি যা হয়তো আসতে বেশি হয় আমার ঘেরে ইচ্ছে। এই মাছার দেখছেন সম্পূর্ণ মাছাটা, এতে লাভ হয়েছে কি, মাছও কিন্তু সেফে আছে। আমার এর উপরে দিয়ে হবে, নৌকা আছে, নৌকা ফলটা কাটি, আমার হিসাবটা সম্পূর্ণ আলাদা। আরো একটা ঘের আছে আমার, অনেক বড় ঘের, বুঝছেন? এই সুতরাং আপনার এটুকু বলবো, যে কোনো কিছু করবেন পরিকল্পিত ভাবে, কোনো ইনভেস্ট লাগবে না, তার লাগবে অনলি ফর দেন। নট থিঙ্ক অ্যাবাউট দ্য মানি, নট থিঙ্ক অ্যাবাউট দ্য আদার থিংস, ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য মাস্ট বি সাকসেসফুল। এই জিনিসটা আপনি ভাবেন, তারাই যাবেন। এখন প্রশ্ন করেন যেটা কেমন করে টাকা নেই, আমি কেমন করবো, এটা প্রশ্ন থাকে না। আপনি এখানে কিন্তু আসছে, আপনাকে আমি নিয়ে আসি নাই, আপনারা কিন্তু আমি জোর করে কই যে ভাই এখানে আসেন। আপনি আসছেন, কেন আসছেন? আপনার মনোবল আছে যে আমি ওইখানে আজকে যাবই। আমিও যখন নামছি, স্ত্রীর গলার থেকে চুরি করে একটা হার 66,000 বিক্রি করছি, তারপরে আমি এটা নামছি, নামা হয়ে গেছে। সেদিন যদি ভাবতাম যে না এইটা করা সম্ভব, করবো না, একটা চাকরি যাবো, আমার তো পাসপোর্ট সাউথ আফ্রিকার পাসপোর্ট, আমি সাউথ আফ্রিকা গেলেই আমি চাকরি করতে পারি, কাজ করতে পারি, আমি কিন্তু করি না। আমি চ্যালেঞ্জ করছি যে না, পেপার আমার সাথে কথা বলে না, আমি চেষ্টা করবো একটা পেপার জন্ম হবে এখানে। আজকে কিন্তু আমি জন্ম হয়েছি, হয়তো ওনার সমতুল্য হইতে পারবো না, কারণ উনি অনেক বড় মাপের, আমি ছোট্ট, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মানসিক দিক আমি বলি যে আমি অনেক বড়, বুঝতে পারছি। এটা অন্য সেন্সে নিয়েন না যে আপনি একেবারে কুটিপাতি, তা না। আমি যে প্রতিষ্ঠানে আসছি আমি খুশি, আমার আন্ডারে 6-7 লোক কাজ করে, তাদের ফ্যামিলিগুলো দেখি এবং আমি নিজেকে দেখি, আমার অভাব নেই। মহাত্মা গান্ধী পুরস্কারটা কিন্তু খেলা মনে করি না, যেটা ইন্ডিয়া থেকে আমাকে দিছে, তো অত লোক আছে। এশিয়া মহাদেশে নেপাল থেকে একটা পুরস্কার আনছে কিছু দেখা যায়, আমার ঘরে দেখা সাজানো, সেই পুরস্কারটা পার্লামেন্ট থেকে দিছে, নেপালের পার্লামেন্ট থেকে এই পুরস্কারটা দিছে। পুরস্কার কিন্তু এমনি দেয় নাই। এখানে সিআইডি অফিসাররা আসছিল, 4 দিন বেড়াইছে এখানে, 2 জন ধরতে পারি না। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি যখন আমার স্পন্সর কাছে ওখানে যখন গেছি, তখন দেখছি তারা, তখন হাত দিয়ে বলছে স্যার আপনার ওখানে চিংড়ি মাছ ধরছিলাম, এটা করছে, খুব ভালো লাগছে। আমার নিয়ে সরকার কমই করে নাই, কিন্তু আমি চাচ্ছি একটা কথা, একটা মানুষ যদি ইচ্ছে করে সে দাঁড়াতে পারবি, আমি চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ। তাই বলে আল্লাহকে ব্যতি রেখে না, আল্লাহ আপনাকে দেবে। অনেকের ভাগ্যও আছে একটা, অনেকে দেখবেন সাইড ভিতরে হাত দিলে স্বর্ণ হয়ে যায়, অনেকে আবার স্বর্ণের ভিতরে হাত দিলে ছাই হয়ে যায়। এই জন্য নিজেকে দিতে হবে না, আল্লাহকে দোষ দিতে হবে না, আপনার এইম থাকতে হবে। এই মিজ এভরিথিং, সোজা কথা। আমি এই কথাটা সব জায়গায় বলি যে যার 1 খণ্ড জমি আছে, এই যে জমিদার, সে যদি ভাবে যে
আমার এই কুলা শুদ্ধ আমার জায়গা নেই, আর আমার থাকলে এইটা করতাম ওইটা করতাম, এটা রং। আপনি ওইটা দিয়ে শুরু করেন, আমার পাশের জমিতে এসে যাবেন যে আমি করছি। পাশের জমি ছিল, রাস্তার জমি সব কিনছি আমি, সব কিনছি আপনি আইন জমি আছে। এটা করলাম কিভাবে, শুরু করছি। তারপরে একটা ম্যাজিস্ট্রেট একটা বছরে খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে সবকিছু তার একেবারে ঠিক রেখে 30 লাখ 40 লাখ টাকা কামাই করে তাদেরও টাফ, সম্ভব না যদি সে অনেস্ট থাকে। মানে আমি চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ, আল্লাহর রহমত আমাকে, আমি যেটা হয়েছে এটা অনেক বড়। আমি যে অ্যাসেটটা তৈরি করেছি, আমার এই যে মনে করেন আপনারা এই যে ওই ভদ্রলোক আইসেই বলছে আপনি এত খাটেন কেন, আমি বলছি এই যে মরে যাবো সেই জন্য আগে খাইতে দেয়, মরিকালটা খাটতে পারবো না, এই যে আমি উত্তরটা ওনাকে দিয়েছি। তাহলে এটাই যে লোকটা চালিকের শক্তি বহন করে তাকে আপনি বসাই রাখতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আমি সকাল থেকে মনে করেন 2 বদলা কাজ আমার শেষ, এখন যেটা করব, এখন যাব সেমিনারে। যেমন আপনার একটা সেমিনার, আমার সেমিনার যাবো, ওখান থেকেও টাকা পাবো, আবার ওই সেমিনার কাজে ওই শহর থেকে কিছু বাজার টাজার করে আসবো। তার মানে আমার সময়টা একবার সম্পূর্ণ ইনক্লুডিং আছে, ইন্ট্রোডিউশন হতে হবে পরিকল্পিতভাবে। এখন আমি যদি সকালে চিন্তা করলাম যে সেমিনার গেলে কয়টা টাকা পাবো, তারপরে লেবাররা কাজ করতে করুক, ওই টাকাটা দিলাম পাবো, ওই দিয়ে লেবার বেতন দেবো, আমার দরকার কেটা। তাহলে আমি দুই দিকে আমি অপচয় হইলাম, একদিকে আমি টাকা থেকে বঞ্চিত হলাম, দুদিকে সময় থেকে বঞ্চিত হইলাম, 3 দিকে অর্থনৈতিক দিক সমস্যা হইলাম। এটা হলে আমার থিওরি। আমার থিওরিটাই একেবারে এইম ইজ এভরিথিং। মানে আমি এইম করবো যেটা, সেইটা আমি লক্ষ্যমাত্রা যাইতে না পারলেও এমন একটা স্থানে আমি যাবো, যাবার পিছনে আর তাকাইতে হবে না। এটা আমার চিন্তা চেতনা। হয়তো আমার সাথে কারোর সাথে বনবে না, কারোর সাথে মিলবেও না। ওই আমার মেয়েও বারবার প্রশ্ন করে, যাবো আমাদের অনেক আছে, করো এটা আমি কেন করি এটা তুমি বুঝবা না। আমার ওই এখন যদি তুমি আর বসাই রাখো, আমি টপ করে পড়ে যাবো। তাছাড়া আমার মতো চলতে দাও, যে কারো দিন আমাকে তোমার মনে করো আব্বা বেঁচে থাকলে আমি খুশি, এই দিন আমাকে চলতে দাও। বুঝতে পারছেন? আমি কাজ ছাড়া বাঁচতে পারি না। আমি ছোটবেলা একটু অভাবগ্রস্ত ছিলাম, আমি এখন কাজ করি, ভালো আছি, যা মনে চায় খাই, যা মনে চায় করি।